আর একবার আমাদের কল্লোলিনী কলকাতা ক্ষতবিক্ষত হলো। আর এই দৃশ্যগুলো অন্তত আমরা আমাদের জীবিত অবস্থায় হয়তো গত ৬০-৬৫ বছরের মধ্যে প্রায় নয় করে ৬-৭ বার আমাদের চোখের সামনে দিয়ে this tragic theater, this traumatic theater of absurdity, this traumatic theater of insult আমাদের চোখের ওপর দিয়ে বারবার অভিনীত হচ্ছে। আপনাদের কারো কারো মনে থাকতে পারে, কারো মনে থাকতে পারে, হয়তো নেই, কিন্তু অপ্রিয় হলেও, সত্যটা কঠিন হলেও আমাদের মনে রাখতে হবে, আমরা 1967-তে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট ম্যাচে তখন সেই 1030 লোকের ইডেন গার্ডেন্স, সেই 1030 লোকের ইডেন গার্ডেন্সের মধ্যে একেবারে সেই প্রচুর এক্সট্রা লোককে ঢুকিয়ে দিয়ে সেখানে একটা বিপদ, সেই ম্যাচে আমাদের প্রথমবারের মতো হয়তো ইডেন গার্ডেন্সে আগুন জ্বলল এবং গ্যারি সোবার্স এবং কনরাড হান্টের টিম কোনো মতে নিজের প্রাণ হাতে করে সেই মাঠ থেকে বেরিয়েছিলেন এবং কনরাড হান্ট খুব সম্ভব সেই খেলায় দুই দেশের জাতীয় পতাকাটাকে তিনি রক্ষা করেছিলেন। 67-র পর আমরা ভাবলাম প্রচুর হয়েছে, এবার আমরা যেখানে প্রচুর লোককে এনে সমবেত করব, সেই জায়গাগুলোতে আমরা শিক্ষা নেব, আমরা সাবধান হব। 67-র ঘা শুকোতে না শুকোতে 68-র রবীন্দ্র সরোবরে আর এক ভয়ঙ্কর উচ্ছৃঙ্খলতা হয়েছিল এবং সেই উচ্ছৃঙ্খলতার মধ্যে আবার সেটা ছিল বোধহয় খুব সম্ভব একটা সাংস্কৃতিক নাইট। অশোক কুমার তখন ওই নানান চিত্র তারকাদের নামে কিছু কনসার্টস হতো, এটাকে তখন বোধহয় বলা হয়েছিল অশোক কুমার নাইট। এবং সেখানে শুধু উচ্ছৃঙ্খলতা নয়, সেখানে নানান রকম অশ্লীলতাও হয়েছিল। এখন যাই হোক, সময়ের সঙ্গে সেই জিনিসগুলো হয়তো ফিকে হয়ে এসেছে। আজকের ইতিহাসে একটা দিন আছে, সেই দিনটাকে বলা হয় কলকাতা ফুটবল লাভার্স ডে, খুব সম্ভব 16 তারিখ অগস্ট। কারণ সেই অগস্ট 1980-তে 11 জন না 12 জন এই ক্রাউড কেয়সে একটা কলকাতার ডার্বি ম্যাচে ইডেন গার্ডেন্সে মারা গেছিলেন। 80-র ঘা আমাদের নিয়ে গেল 90-এর কাছাকাছি। 90-তে আমরা সেই 96-র ব্যাপারটা দেখলাম, যেখানে সেই জলের বোতল হাতে করে 50-60 হাজার দর্শক যখন শ্রীলঙ্কার কাছে ভারতবর্ষ হারতে বসেছে, সেই সময় আমাদের সমস্ত ক্রাউড কন্ট্রোলের মেকানিজম কর্পূরের মতো উঠে গেল। লক্ষ লক্ষ জলের বোতল ইডেন গার্ডেন্সে ধেয়ে এলো মাঠের মধ্যে, যে ভারতবর্ষ হারছে বলে। এবং দ্যাট ওয়াজ দ্য পারহ্যাপস সেই প্রথমবার যে সারা বিশ্ব লাইভ টেলিভিশনে একটা নারকীয় কাণ্ড ইডেন গার্ডেন্সে ঘটছে সেটা দেখল। 96-র ঘটনা যখন আমরা ভাবলাম আর নয় প্রচুর হয়ে গেছে, 96 আমাদের নিয়ে এলো 99-তে। এবং 99-তে সেই সময় সেই দিনটাতে আমি নিজে মাঠে ছিলাম, যখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের মাঝখানে রান আউট নিয়ে একটা তুমুল অশান্তি শুরু হলো এবং সেই তুমুল অশান্তির থেকে যে একটা ক্রাউডের যে আমাদের দর্শকদের মধ্যে একটা সাংঘাতিক অব্যবস্থা এবং দর্শকের যে দুর্ব্যবহার, সেই দুর্ব্যবহারের জন্য খেলাটা প্রায় পণ্ড হতে বসেছিল। কোনো মতে আমরা টেনে টুনে হয়তো সেই 99-এর পরে টুকটাক করে ইডেন গার্ডেন্সে এবং আমাদের বড় বড় ভেন্যুতে আমরা খেলাধুলো অর্গানাইজ করিনি, যে তা নয়। বড় বড় জলসা হয়েছে, বড় বড় খেলাধুলো হয়েছে এবং তা সেই যে আমাদের মেমোরিজ বলে না, মানুষের স্মৃতি বেশি দিন টেকে না, এই স্মৃতিটা ফিকে হয়ে যেতে না যেতেই আমাদের চোখের সামনে যে ঘটনাটা ঘটলো, একটা 10
10-15 মিনিটের প্রোগ্রামকে কেন্দ্র করে, হার্ডলি 10-15, এটা 5 দিনের ক্রিকেট ম্যাচ নয়, এটা 90 মিনিটের কোনো ফুটবল খেলা নয়, এটা ইস্টবেঙ্গল মোহনবাগানের একটা সেই ঘটি বাঙালির যুদ্ধ নয়, কিন্তু এটা এমনই একটা ইভেন্ট যে ইভেন্টের মধ্যে হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি অল্প বয়সী ছেলে মেয়েদের আবেগ জড়িয়েছিল। লিওনেল মেসিকে তারা দেখবে বলে এসেছিলেন, এবং সেখানে যে কাণ্ড কারখানাটা ঘটল সেই জিনিসটাকে আবার আপনাদের সামনে রসিয়ে বলার দরকার নেই। কিন্তু প্রশ্ন হলো কি এবং কেন, এবং প্রশ্নের প্রথম কতগুলো কথা যে কথাগুলো একেবারে সোজাসুজি আমাদের মধ্যে আলোচনা করা দরকার। প্রথম হলো যে আমাদের সময়টা 15 মিনিট হোক কি 1 ঘন্টা হোক কি 2 ঘন্টা হোক, যারা অর্গানাইজ করছিলেন তাদের মধ্যে কি বিন্দুমাত্র কোনো একটা স্ট্রাকচার চিন্তা ভাবনা ছিল যে কি সময় সেখানে হতে চলেছে? কখনো শোনা যাচ্ছে শাহরুখ খান আসবে, কখনো শোনা যাচ্ছে গান হবে, কখনো শোনা যাচ্ছে ফুটবল খেলা হবে, কিন্তু সমস্ত জিনিসের কি ডায়মন্ড হারবার এবং মোহনবাগান খেলবেন। কেন ডায়মন্ড হারবার সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, কিন্তু এই রকম নানান রকম ভেসে আসা গুজবের মধ্যে আমার মনে হয় না যে কোনো মানুষের একটা কংক্রিট একটা ডেফিনেট আইডিয়া ছিল যে হোয়াট এক্স্যাক্টলি ইজ দ্য ইভেন্ট। লিওনেল মেসি যদি মাঠে এসে তিনি যদি 1 ঘন্টাও থাকতেন, সেই 1 ঘন্টার একটা মিনিট টু মিনিট কি হতে যাচ্ছে, কিভাবে একটা 70-75 হাজার মানুষ সেই স্টেডিয়ামে বসে ওনাকে দেখবেন। একটা মানুষকে 1 ঘন্টা ধরে যদি মানুষ কেবল দেখতে আসে, এটা একটা অদ্ভুত ব্যাপার যে তার মধ্যে একটা এলিভেটেড প্ল্যাটফর্ম ছিল না, তার মধ্যে তাকে স্টেডিয়ামের চারিদিকে নিয়ে যাবার কোনো ব্যবস্থা ছিল না, এবং দুর্বুদ্ধভাবে সেই স্টেডিয়ামের মধ্যে 2টো টেন্ট করা হয়েছিল, যে টেন্টগুলোর মধ্যে দিয়ে মানুষ তাকে দেখতে পাবে, এবং তার সঙ্গে সঙ্গে ওই যে রাজরা এবং তার পারিষদ দলরা যখন তার চারিদিকে সেই মৌমাছির মতো ছেঁকে ধরে সেই সেলফি তোলার মহোৎসব মহাকুম্ভ তৈরি হলো, তার সেই সময় যেন মনে হলো যে যদি বিন্দুমাত্র কোনো প্ল্যানিং থেকেও থাকতো কোনো সময়, বাই দ্য টাইম মেসি স্টেডিয়ামে ঢুকেছিলেন সেই সময় কারো কোনো রকম ধারণা ছিল না যে কি প্রোগ্রাম, কি ইভেন্ট, কার পরে কি হতে চলেছে। আর যে 70,000-এর ওপর মানুষ সেখানে বসেছিলেন, সেই 70,000 মানুষ তাদের দুঃখে বিরক্তিতে এটাই দেখলেন যে একটা ছন্ন ছাড়া খালি যাতায়াত হচ্ছে, তাকে দেখতে পাওয়া যাচ্ছে না, এবং খালি কয়েকজন চেনা মুখ, আজকে কিছু মন্ত্রী, কিছু চিত্রতারকা, কিছু সাংবাদিক, এবং তারা মুহূর্তে মুহূর্তে হাজারো হাজারো লক্ষ লক্ষ সেলফি তুলে বেড়াচ্ছেন। তাহলে দ্য ফার্স্ট পয়েন্ট উই হ্যাভ টু কনসিডার ইজ যে নাম্বার 1, সেখানে বিন্দুমাত্র কোনো স্ট্রাকচার্ড প্রোগ্রাম ছিল না বলে মনে হয়, এবং যদি মিনিট টু মিনিট কিছুই বা থাকতো তাহলে আমাদের এই যে একটা পলিটিক্যাল প্রেশারে, মন্ত্রীদের প্রেশারে, পারিষদ দলের প্রেশারে, আজকে টলিউডের প্রেশারে, আজকে আমাদের পলিটিক্যালি ব্লেসেড যে সাংবাদিকরা আছেন এবং বন্ধুবান্ধব আছেন তাদের প্রেশারে সেই প্রোগ্রামের মিনিট টু মিনিটটা একেবারে খড়কুটোর মতো ভেসে গিয়েছিল। There was no program structured there at all. সেকেন্ড পয়েন্ট হলো, আমরা পরের 2 দিন একেবারে যেন সেই একেবারে ডিপ্রেশনের অবস্থায় দেখছি যে মুম্বাই একটা মোটামুটি প্রোগ্রাম করলো, হায়দ্রাবাদ একটা মোটামুটি প্রোগ্রাম করলো। কেন তারা প্রোগ্রাম করলো? কারণ তাদের মোটামুটি একটা অর্গানাইজড ডিসিপ্লিনড আইডিয়া ছিল যে প্রোগ্রামটা কি। আরও একটা কথা, নিজের দুঃখের দিনে দুঃখটাকে না বাড়িয়েও বলতে হয় যে আপনি দেখুন আজকে মুম্বাইয়ের মাথা পিছু আয় কত, হায়দ্রাবাদের মাথা পিছু আয় কত, কলকাতার মাথা পিছু আয় কত।
আজকে কলকাতার পার ক্যাপিটা, কলকাতা বা আমাদের এই অঞ্চলের সাধারণ মানুষের রুজি রোজগারের যা আমাদের অবস্থা, সেই রুজি রোজগার আজকে হয়তো মুম্বাইয়ের থেকে 25% কম, হায়দ্রাবাদের থেকেও 10-15% কম। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি যে 70,000 লোককে জোগাড় করছেন, যে 70,000 লোকের অধিকাংশ মানুষের হয়তো মাসে 20,000 টাকা ইনকাম নয়, তারা 8,000, 10,000 না কত 12,000, 16,000 টাকা দিয়ে টিকিট কিনছেন। সো বিফোর ইউ অর্গানাইজ অ্যান ইভেন্ট, আজকে এই অর্গানাইজেশনের মধ্যে যখন প্ল্যানিং হচ্ছে, সব কিছু হচ্ছে, তার মধ্যে তো আমাদের সাংঘাতিক যারা বোঝেন, সব কিছু করেন, ইভেন্ট ম্যানেজার, পলিটিক্যাল পিপল, ইভেন্ট অর্গানাইজার, ল অ্যান্ড অর্ডার, পুলিশ, সবাই তো এর মধ্যে যুক্ত আছেন। আপনি প্রথমত কি ইভেন্ট করছেন সেটার ঠিক নেই। দ্বিতীয়ত যে অঞ্চলে মানুষ 20,000 টাকা রোজগার করে কিনা সন্দেহ, আজকে সেই জায়গায় আমি 16,000 টাকা করে টিকিট বিক্রি করছি, সেই টিকিটটা আবার ব্ল্যাক হবে, সেই টিকিটটা কিনে তারা কি প্রোগ্রাম দেখতে আসছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। সুতরাং এটা তো একটা সেই মানে খোলা কেরোসিনের টিনে একটা দেশলাই কাঠি দেওয়ার মতো পরিস্থিতি। তাহলে এই ব্যাপারগুলো এখন যে ইনভেস্টিগেশন হবে, এখন যে দেখাশুনো হবে, কথাটা হলো আপনাদের তো এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে হবে, ইনভেস্টিগেট করতে হবে। একটা বড় অনুষ্ঠানের মধ্যে যে রাজনৈতিক নেতারা ঘুরে বেড়ান, দাপাদাপি করেন, এ আমরা বহু বছর ধরে দেখেছি। বিগত 10-15 বছরে খুব একটা মাঠে যাওয়া হয় না। ছাত্র অবস্থায় স্কুল কলেজের জীবনে আমরা প্রচুর মাঠে গিয়ে ফুটবল খেলা, বিচিত্রানুষ্ঠান, ক্রিকেট সমস্ত দেখেছি। তার মধ্যে আমরা দেখেছি সিদ্ধার্থ শঙ্কর রায় ইডেন গার্ডেন দাপিয়ে বেড়াতেন, সুভাষ চক্রবর্তী বিভিন্ন ফুটবল খেলাতে তিনি দাপিয়ে বেড়াতেন। সুতরাং পলিটিক্যাল প্রেজেন্স, যে আজকে পলিটিক্যাল যারা আজকে আমাদের পলিটিক্যাল একেবারে রথী মহারথীরা আছেন, তাদের একটা হিউজ ভিজিবিলিটি প্রোগ্রামের ওপর তাদের একটা লোভ থাকে, কারণ তাদের ভিজিবিলিটি পাওয়ার আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। তারা আরও আলো, আরও আলো, আরও আলো চান। একজন পলিটিক্যাল নেতাকে নিয়ে গিয়ে যদি সূর্যের মধ্যে রেখে দেন, সেই আলোতেও তারা সন্তুষ্ট হবেন না, তারা সূর্যের আলোর থেকেও বেশি আলো চাইবেন। দিস টেন্ডেন্সি ওয়াজ অলওয়েজ দেয়ার। কিন্তু যখন এই যে পলিটিক্যাল নেতাদের যে একটা পলিটিক্যাল হুল্লোড়বাজি, সেটাকে কন্ট্রোল করার জন্যে উল্টো দিকে রয়েছে অর্গানাইজাররা এবং উল্টো দিকে রয়েছে পুলিশ। আজকে আমাদের পাবলিক লাইফের বিভিন্ন দিকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পুলিশকে কাজ করতে দিচ্ছি না। পুলিশকে যদি আমি প্যারালাইজ করে রাখি, পুলিশ যদি আজকে প্যারালাইজ থাকে, পুলিশ প্যারালাইজড হওয়ার দুটো মেন কারণ। একটা মেন কারণ হচ্ছে ইনসেসেন্ট পলিটিক্যাল প্রেশার। আমরা নিজেদের পাবলিক লাইফকে এমন বিকৃত করে ফেলেছি যে আমাদের রাজনৈতিক নেতাদের দুবার চোখের পাতা ফেললে সেই অনুযায়ী পুলিশকে ওঠা বসা করতে হবে। আমরা নিজেদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে এমন পঙ্গু করে রেখেছি যে পুলিশের প্রতিটি সিনিয়র লোককে আজকে ইন্টেন্স পলিটিক্যাল ওবিডিয়েন্স না দেখালে তাদের কোনো উপায় নেই। তাহলে আমরা যারা দিনের পর দিন, বছরের পর বছর একেবারে নিজেরা চোখে ঠুলি বেঁধে এই জিনিসটাকে বাড়তে দিচ্ছি, এই যে টক্সিসিটিটা, এই টক্সিসিটিটা সময় থেকে সময় আমাদের দিকে ফিরে আসছে। সুভাষ চক্রবর্তীর সময় সেলফি তোলার ব্যাপার ছিল না। যখন ম্যারাডোনা কলকাতায় এসছেন তখন লোকের হাতে হাতে সেলফোন ঘুরতো না। সিদ্ধার্থ রায় যখন ইডেন গার্ডেন্সে পায়চারি করতেন তখন সেখানে মোবাইল ফোন ছিল না। তাহলে এখন নানান রকম ক্রাউড বিহেভিয়ারের মধ্যে কখনো ক্রাউডের প্রত্যাশা সাংঘাতিক, কখনো আমরা বেশি লোক ঢুকিয়ে দিচ্ছি,
কখন আমাদের খেলাধুলোর ফলাফল অন্যদিকে গেলে ক্রাউড খেপে যাচ্ছেন। আর এই সমস্ত রকম ক্রাউড সেন্টিমেন্টের মধ্যে এখন এই ডিজিটাল যুগে একটা ডিজিটাল আপদ এসে জুটেছে, সেটা হচ্ছে সেলফ পাবলিসিটি বা ডিজিটাল সেলফ প্রক্লামেশন, যে ছলে বলে কৌশলে আমাকে একটা সেলফি তুলে কোথাও না কোথাও পাঠাতে হবে। আমাকে মাফ করবেন, আজকে আপনারা যারা টলিউড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, আমি নাম করে বলছি যে আমরা যে ট্রোলিং গত দুদিন ধরে শুনছি, যে শুভশ্রীর নামে যে ট্রোলিং হচ্ছে, এই ট্রোলিংয়ের এই ভাষা এবং এই সেন্টিমেন্ট, এই কন্টেন্ট মেনে নেওয়া যায় না। আমরা অর্গানাইজ করতে পারিনি, আমরা মানুষকে আজকে বঞ্চিত করেছি, তাদের থেকে প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা নিয়ে উই হ্যাভ মেড আ মিস্টেক। অর্গানাইজাররা দোষী, যে পলিটিশিয়ানরা এর মধ্যে জড়িত ছিলেন তারা দোষী, যে পুলিশ কাজ করেনি বা কাজ করতে পারেননি তারা দোষী। কিন্তু সামগ্রিকভাবে যেটুকু নিজেদের আমাদের মধ্যে একটা ভালো মন্দের বিচার আজও বেঁচে আছে, আমাদের মধ্যে এইটুকু দুঃখে আমরা 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 ডিপ্রাইভড, আমরা দুঃখিত। আমাদের ছেলেমেয়েরা দে হ্যাভ লস্ট আ লট অফ মানি, তারা ভাবছেন পয়সাটা জ্বলে গেল, তারা ঠিক ভাবছেন, কিন্তু তার মধ্যে আমাদের কথাবার্তার মধ্যে আমাদের দুঃখর সঙ্গে, আমাদের ডেপ্রিভেশনের সঙ্গে আমরা যদি ভার্বাল অবসেনিটি এবং ভার্বাল অশালীনতাকে যদি আজকে আমরা মিশিয়ে দিই এবং এক যদি অপরের পরিপূরক হয়ে দাঁড়ায়, তাহলে বলতে হবে যে আমাদের অ্যাজ আ কালেকটিভ, যে একজন মানুষ হিসেবে আমাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার থেকে আরও অন্ধকারে নেমে যাবে। সুতরাং আজকে এই অ্যাক্ট ক্যানট বি সাপোর্টেড। আজকে যে চিত্র তারকারা হয়তো 15 মিনিট সময় নষ্ট করলেন, যে সাংবাদিকরা 15 মিনিট সময় নষ্ট করলেন, আজকে ডেফিনেটলি তাদের পাবলিক অ্যাকাউন্টেবিলিটি আছে। আপনাদের সবাইয়ের মনে একটা দুঃখ আছে, কিন্তু সেই দুঃখের অভিব্যক্তি আমরা যদি আজকে একটা অভদ্র এবং খিস্তি খেউরের বাঙালি বলে নিজেদের ডিজিটাল মিডিয়াতে পৃথিবীর সামনে আমরা অর্গানাইজ করতে পারিনি, আমাদের ভিজিবিলিটির খিদের কোনো শেষ নেই, আমাদের নেতা মন্ত্রীরা একেবারে রাবণের খিদে নিয়ে চারিদিকে তারা লাইমলাইট চাইছেন, আমরা টাকা পয়সার প্রাইসিং সম্বন্ধে আমাদের লোভ অতিশয় সাংঘাতিক, এই সমস্ত দুর্ভাগ্যের যে একটা এভারেস্ট, একটা দুর্ভাগ্যের যে কাঞ্চনজঙ্ঘার সামনে আমরা দাঁড়িয়ে আছি, আজকে সেই দুর্ভাগ্যটাকে নিজেদের অভদ্রতা এবং অশালীনতা দিয়ে আমরা যেন সেই ক্ষতটাকে আরো গভীর না করি। আপনাদের সবাইয়ের কাছে আমার অনুরোধ, and to our friends in the Tollywood industry, বিশেষ করে আপনাদের টেনে টেনে নিয়ে এই যে নেতা মন্ত্রীরা যে সব জায়গায় আপনাদের দিয়ে 10 মিনিট 5 মিনিটের একটা আইটেম নাম্বার ডিসপ্লে করেন, আপনারাও একটু সাবধান থাকুন যে সেই আইটেম নাম্বারগুলোর থেকে হয়তো কিছু সস্তা ভিজিবিলিটি পাওয়া যায়, কিন্তু আপনারা যদি নিজেদের কাজকর্মের ওপর দাঁড়িয়ে থাকেন, আপনাদের সত্যিই কি আজকে সেই ভিজিবিলিটির দরকার আছে? Why do you bring upon this insult upon yourselves? এর তো কোনো প্রয়োজন নেই। আজকে হঠাৎ করে আমাদের সোসাইটির ওপরে, আমাদের অল্প বয়সী ছেলে মেয়েদের ওপরে, আমাদের শহরের ওপরে, আমাদের সংস্কৃতির ওপরে যে আজকে একটা গভীর ক্ষত, যে একটা লজ্জা নেমে এসেছে, হঠাৎ করে তার ওপরে একটা ব্যান্ডেড লাগিয়ে সেটাকে হয়তো চিকিৎসা করা যাবে না, কোনো উপায় নেই। কিন্তু এর মধ্যে আপনাদের মধ্যে যারা সেখানে দর্শক ছিলেন, আজকে তাদের জ্ঞান দেবারও কোনো জায়গা নেই যে আপনাদের রাগ হয়েছে, কিন্তু সেই রাগ কতটা হবে, আমরা চেয়ার উপরে ফেলবো কিনা, আমরা সেখানে একটা পাবলিক প্রপার্টি ধ্বংস করব কিনা, আমার মনে হয় সেই উত্তরটা আপনারা জানেন এবং নিজেদের কাছে জিজ্ঞেস করলে ইউ হ্যাভ বিন রংড, আপনাদের বঞ্চনা করা হয়েছে। এখন দেখা যাক
ইনভেস্টিগেশন কোন দিকে যাবে। এখন এই ইনভেস্টিগেশন থেকে আমরা তো আশা করি না যে আপনি কিছু মন্ত্রীকে, যে আজকে সেটা অরূপবাবু হোক কি অন্য কোনো লোক হোক কি পুলিশের মিসম্যানেজমেন্ট হোক, অর্গানাইজার ছেলেটি তো জেলে বসে আছে, যে সবাইকে আপনি ধর্মতলায় দাঁড় করিয়ে নাক্ষর দেবেন, সেটা তো কেউ আশা করে না। কিন্তু এই ইনভেস্টিগেশনটা যদি বিন্দুমাত্র সদর্থক হয়, তো অন্তত নিজেরা আপনারা গভর্নমেন্ট লেভেলে, ক্যালকাটা পুলিশ লেভেলে, অর্গানাইজার লেভেলে টেক সাম লেসেন্স, যে ভবিষ্যতে যখন পরের ইভেন্টটা হবে আপনারা অন্তত জিজ্ঞেস করবেন যে ইভেন্টটা কি। 1 ঘন্টার ইভেন্ট হলে আপনি যে একটা আপনি যে একটা 10,000 12,000-এর টিকিট রাখছেন, তাহলে মানুষ সেই 10,000 12,000-এর টিকিটে কি পাচ্ছে আপনার কি ধারণা আছে? কত লোককে ঢোকাচ্ছেন? যারা গান গাইবে তারা গান গাইতে পারছে কি না? যারা খালি দাঁড়িয়ে দর্শন দেবার কথা আপনি সেই দর্শনটা পাচ্ছেন কি না? আপনি যদি এই ফান্ডামেন্টালগুলো বুঝতে না পারেন, তাহলে একটা ডিসঅর্গানাইজড, হাই প্রাইসড কেয়সের মধ্যে, প্রচুর প্রচুর পারিষদ দলের ভিড়ের মধ্যে মানুষকে তার রক্ত জল করা পয়সা দিয়ে আপনি ঢুকিয়ে দিলেন, এবং তারপর আমরা তাদের বলবো যে আপনাদের রাগ এবং আপনাদের ভাষাকে কন্ট্রোল করুন। এই কথাটা শুনতে ভালো লাগলেও হয়তো অনেকটাই অবাস্তবিক। আর যারা আজকে আমাদের হাজারো হাজারো ছেলেমেয়েরা ইউ হ্যাভ বিন ডিপ্রাইভড, একটা কথা একটু মনে রাখবেন যে নিজেরা যা ভুগেছেন, ভবিষ্যতে এই ধরনের ঝাঁকি দর্শন ইভেন্টগুলোয় যাওয়ার আগে একটু সাবধান। আজকে ফুটবল ডিজাস্টার, খেলা নিয়ে ডিজাস্টার বহু জায়গায় হয়েছে। ইন্দোনেশিয়ায় একটা ডিজাস্টার হয়েছিল, 200 লোক মারা গেছিল। আমি যখন ইংল্যান্ডে মাঠে, বেশ কিছু মাঠে গিয়ে ফুটবল দেখতাম, সেই সময় হিলসবরোতে লিভারপুলের ম্যাচে প্রায় 30 জনের ওপর মারা গেছিল বোধহয় FA কাপ সেমিফাইনালের ম্যাচে। এই দুর্ঘটনাগুলো হবে, কিন্তু প্রশ্ন হলো দুর্ঘটনা থেকে আমরা কি শিখলাম? এবং আমরা যদি একটা ইভেন্টকেই তুলে ধরতে না পারি, তাহলে পুরো ব্যাপারটাকে আপনারা যেটা আজকে এটাকে স্ক্যাম বলছেন, এবং স্ক্যাম বলে যারা আপনারা এর থেকে কম্পেনসেশন চাইছেন, আপনাদের দুঃখটাকে আর গভীর করতে চাই না, কিন্তু দেখুন এটাকে স্ক্যাম বলে আইনত কম্পেনসেশন পাওয়া হয়তো আপনাদের পক্ষে ডিফিকাল্ট হবে, বিকজ ইউ আর আনহ্যাপি উইথ দ্য কোয়ালিটি অফ দ্য ইভেন্ট। এমন যদি হতো যে মেসি আসতেই পারেননি, 70,000 লোককে আপনাকে রেখে শুধু 3টে স্ক্রিনে মেসিকে দেখিয়ে দিয়েছে, সে কোথাও একটা অন্য জায়গায় বসে আপনাকে গুড মর্নিং বলছে, তাহলে সেটা স্ক্যাম হতো। এটাকে স্ক্যাম না বলে শ্যাম বা শ্যাম্বলিক ইভেন্ট বলাটাই শ্রেয়, কারণ এই ইভেন্টের মধ্যে ইভেন্টটা কি, আমরা কি করতে চেয়েছি, দেয়ার ওয়াজ নো কন্টেন্ট, খালি এর পিছনে একটা হুজুগ, যাকে ইংরেজিতে বলে হিউব্রিস ছিল। মুম্বাই করে দেখালো, হায়দ্রাবাদ করে দেখালো, আমরা হয়তো পারলাম না, কিন্তু আমরা বহু ইভেন্ট করেছি, আমরা বহু খেলাধুলো অর্গানাইজ করেছি, আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনাল অর্গানাইজ করেছি। আর আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ যে এই যে আমাদের মধ্যে দিয়ে একটা দুঃসময়, একটা দুর্যোগের দিন চলছে, এই দুঃসময়, এই দুর্ভাগ্যটাকে আমরা আমাদের যেন ফার্দার আমাদের অশালীন, আমাদের ভার্বাল অবসিনিটি দিয়ে আমাদের দুঃখের রাতটাকে আমরা যেন আরো গভীর না করে তুলি। আজকে ইনভেস্টিগেশন যারা করবেন, ক্যালকাটা পুলিশের হয়ে যারা করবেন, ল অ্যান্ড অর্ডারের হয়ে যারা করবেন, আমরা আপনাদের জনসমক্ষে কাউকে বেত্রাঘাত করতে বলা হচ্ছে না, কিন্তু আপনাদের এই অনুসন্ধান এবং ইনভেস্টিগেশন
যদি অর্ধেক সিনসিয়ারিটি তো দেখাতে পারে, তাহলে হতভাগ্য বাঙালি আরও হয়তো চাইবে যে আমাদের এই মায়ের মুখটাকে ক্ষতবিক্ষত না করে আরও অন্তত কয়েকটা বছর যাতে খানিকটা নিজেদের এই ফাঁকা পকেটের মান সম্মান হলেও নিয়ে যাতে আমরা থাকতে পারি। নমস্কার।